শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা দেখব যে পৃথিবীর কেন্দ্র দিয়ে একটি সুড়ঙ্গ খুঁড়ে যদি আমরা পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে যেতে চাই তাহলে কত মিনিট সময় লাগবে। তোমরা জানো যে ঢাকা থেকে যদি আমেরিকায় যাওয়ার প্রয়োজন হয় তাহলে মোটামুটি বিমানে 17 ঘন্টা বা 20 ঘন্টা বা 22 ঘন্টা সময় লাগে। কিন্তু আজকে আমরা দেখব যে এই ঢাকা থেকে ধরো আমরা আমেরিকা যেতে চাই তাহলে কেমন সময় লাগবে যদি আমরা এই রকম বিমানে বা প্লেনে না গিয়ে আমরা পৃথিবীর কেন্দ্র দিয়ে একটা সুড়ঙ্গ খুঁড়ে যদি আমরা লাফ দেই তাহলে এই প্রান্ত অপেক্ষা এই প্রান্তে যেতে কত সময় লাগবে সেটা আমরা হিসাব করে দেখতে চাই। তোমাদেরকে একটু আরো সহজ করে বলি যে এই যে ঢাকা রয়েছে, ধরো ঢাকা থেকে আমরা একটা সুড়ঙ্গ খুঁড়েছি পৃথিবীর কেন্দ্র দিয়ে। এই সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে পৃথিবীর কেন্দ্র দিয়ে তুমি পৃথিবীর অপর পৃষ্ঠায় যেখানে গিয়ে তুমি বের হবা এইটা কিন্তু চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে হবে। আর এই ঢাকার ঠিক বিপরীতে যেহেতু চিলির নিকট প্রশান্ত মহাসাগরীয় একটা অঞ্চল রয়েছে এই জন্য ঢাকার প্রতিপাদ স্থান বলা হয় এই চিলির নিকটের ওই স্থানটিকে, কিংবা এই চিলির প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলটির আবার প্রতিপাদ স্থান হবে ঢাকা। অর্থাৎ ঢাকার প্রতিপাদ স্থান এটি, এটির প্রতিপাদ স্থান এটি। আমাদেরকে একটু বলে রাখি এই যে ঘটনাটির কথা আমি বললাম এটা কিন্তু শুধু কাল্পনিক। কখনোই তুমি এই পৃথিবীর কেন্দ্র দিয়ে সুড়ঙ্গ কখনোই তুমি খুঁড়তে পারবা না। কেন? কারণ আমরা জানি যত গভীরে যাওয়া যায় তত আকরিক রয়েছে এবং চাপ এবং তাপ প্রচুর পরিমাণে তাপমাত্রা এই পৃথিবীর কেন্দ্রের দিকে। সো কখনোই কিন্তু এই ধরনের সুড়ঙ্গ খোঁড়া সম্ভব নয় এবং এই এক্সপেরিমেন্টটি কখনোই বাস্তবে করা সম্ভব নয়। শুধু আমরা একটু কাল্পনিকভাবে দেখার চেষ্টা করব আসলে ঢাকা থেকে চিলিতে যেতে কত সময় লাগবে। ধরে নাও তুমি এই জায়গাতে রয়েছে সুড়ঙ্গের এই মাথাতে ঢাকাতে, তোমার ভর হচ্ছে এম। তোমাকে যদি ফেলে দেয়া হয়, এইভাবে যদি ছেড়ে দেয়া হয় তাহলে তুমি নিচের দিকে পড়া শুরু করবা তোমার ওজনের কারণে। ধরে নেই তুমি একটা সময় পরে ধরো এই জায়গাতে এসে পৌঁছেছো, এই জায়গাতে এসেছো, ওকে, এতটুকু তুমি নিচে নেমেছো। তাহলে বলো তো এবার পৃথিবীর কেন্দ্র থেকে এই রকম একটি দূরত্বে তুমি রয়েছো এবং এই দূরত্বটুকুকে ব্যাসার্ধ ধরে আমরা একটি গোলক অঙ্কন করে নিতে পারি। পৃথিবীর কেন্দ্র থেকে তুমি ধরো এখন আর দূরত্ব রয়েছে ছোট হাতের আর দূরত্বে, তাহলে এই রকম একটি গোলকের পৃষ্ঠে তুমি অবস্থান করবে। তাহলে এই গোলকটার একটি ভর রয়েছে, এই গোলকটার ভর কত? ধরে নেই এম প্রাইম, আর তোমার ভর ছিল ছোট হাতের এম। বলতো এই এম প্রাইমের মান কত হবে? অর্থাৎ এই ছোট গোলকটির ভর কত হবে? ছোট গোলকটির ভর হবে কিন্তু আমরা জানি এম ইজ ইকুয়াল টু রো ভি। ওকে, তাহলে বলো এম প্রাইম থাকলো, এই রোটা কি? রোটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, তাহলে এখানে রো থাকবে। আর বলো তো ভি এই গোলকের আয়তন, তাহলে হবে 4/3 পাই আর কিউব, ছোট হাতের আর কিউব, কারণ আমরা আর ব্যাসার্ধ ধরেছি। এবারে এই পৃথিবীর সাথে এই যে তুমি রয়েছো বলতো এর একটা আকর্ষণ বল রয়েছে, অর্থাৎ এই গোলকের কেন্দ্র থেকে তোমার যে তুমি যে রয়েছো তার মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে এইটুকুর মধ্যে একটি বল রয়েছে আকর্ষণধর্মী বল এফ এর মান। এই এফ এর মান কত আমরা বের করার চেষ্টা করব এবং এই এফ এর দিক কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে, তোমাকে কেন্দ্রের দিকে টানবে। তাহলে আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এফ দুটি বস্তুর মধ্যকার ক্রিয়াশীল বলের মান জি m1 m2 ভাগ ডি স্কয়ার। বলো তো m1 একটা হবে এম প্রাইম, তাহলে এম প্রাইম, আর তোমার ভর হচ্ছে ছোট হাতের এম, তাহলে m1 m2 ভাগ ডি স্কয়ার। কিন্তু মধ্যবর্তী দূরত্ব তো আমরা আর ধরেছি, তাহলে এখানে হবে আর স্কয়ার। ওকে, এবারে আমরা এই এম প্রাইমের মানটি এইখানে বসিয়ে দেব। ওকে, তাহলে এফ ইজ ইকুয়াল টু জি থাকবে। বলতো এম প্রাইমের মান রো 4/3, তাহলে আমরা এইভাবে লিখতে পারি রো 4/3
পাই আর কিউব এম, আর নিচে হবে আর স্কোয়ার। বলো তো দুটি আর উপরে দুটি আর কেটে যাবে, একটা আর থাকবে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু জি রো 4/3 পাই এম, আর এখানে থাকবে আর। দেখো তো এই যে জি এটি তো মহাকর্ষীয় ধ্রুবক, এই যে রো এটা তো পৃথিবীর ঘনত্ব, জিও কনস্ট্যান্ট রো কনস্ট্যান্ট, 4/3 এটাও কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, এবং তোমার যে ভর, তোমার ভর কি কখনো চেঞ্জ হবে না, তাহলে এটিও কনস্ট্যান্ট, তাহলে এই পুরা সংখ্যাটি হবে কনস্ট্যান্ট। তাহলে এই পুরা সংখ্যাটাকে আমরা নাম দেই, এটা হচ্ছে কে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, আরেকটা জিনিস দেখো, বলতো এটা যেহেতু আকর্ষণধর্মী বল, তাহলে আমরা এর সামনে একটি মাইনাস চিহ্ন দিতে পারি, মাইনাস চিহ্ন দিতে পারি, মাইনাস চিহ্ন দিতে পারি। তাহলে মাইনাস সাইনটা দিয়ে কি বোঝাবে, যে এটি হচ্ছে আকর্ষণধর্মী বল। এইখান থেকে আমরা যেটি লিখতে পারি সেটা হচ্ছে এফ, এই পুরোটাই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইজ ইকুয়াল টু হবে মাইনাস, তাহলে এখানে হবে কে, আর এখানে থাকবে আর। তাহলে আমরা কি ধরেছি, কে এর মান আমরা ধরেছি জি রো, এই যে 4/3 পাই এম, এটি কে এর মান। এই যে সম্পর্কটা তোমরা দেখতে পাচ্ছ, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে আর, বলতো এটা দেখতে কেমন, আমরা এই রকম জানি এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এবং এইখান থেকে লেখা যায় এফ সমানুপাতিক মাইনাস এক্স, অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে সরল সন্দিত গতির, সিম্পল হারমোনিক মোশন। সরল সন্দিত গতির শর্ত, যদি বলের মান সরলের মানের সমানুপাতিক হয়, দিক বিপরীতমুখী হয়, তাহলে সেই পর্যাবৃত্ত গতিটাকে আমরা বলি সরল সন্দিত গতি। তার মানে দেখো এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে আর, এখানে এক্স এর জায়গায় আর ধরেছি। তাহলে বলো তো যে সমীকরণটা আমরা পেয়েছি এটা সরল সন্দিত গতির সমীকরণ। আর সরল সন্দিত গতি কোনটি, এই যে একটি স্প্রিং রয়েছে, এই স্প্রিং এর গতিটা হচ্ছে সরল সন্দিত গতি। যদি এটিকে আমরা টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা এইভাবে নাচানাচি করবে। এই যে যদি এটাকে আমরা টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা এইভাবে নাচানাচি করবে। এইভাবে যদি কম্পিত হয়, তাহলে স্প্রিং এর এই গতিটা সরল সন্দিত গতি। তাহলে তোমাকেও যদি ছেড়ে দেয়া হয়, তাহলে তোমার গতিটাও কিন্তু হবে এই রকম সরল সন্দিত গতি। অর্থাৎ তুমি মনে করতে পারো আমি পৃথিবীর কেন্দ্রে গিয়ে থেমে যাব না, ওকে, স্প্রিং যেভাবে কম্পিত হবে তুমি কিন্তু সেইভাবে কম্পিত হবা। আবার এইখানে এসে তুমি থেমে যাবা এমনটাও না, কারণ যখন এই দিকে আসবা পৃথিবীর কেন্দ্র তোমাকে আবার টানবে, ওকে, আবার যখন এই দিকে আসবা পৃথিবীর কেন্দ্র আবার টানবে, তার মানে স্প্রিং এর মতো তুমি একবার চিলিতে যাবা, আবার ঢাকায় আসবা, আবার চিলিতে যাবা, আবার ঢাকায় আসবা, স্প্রিং এর মতো তুমি কম্পিত হতে থাকবে। আর এই সরল সন্দিত গতি তথা স্প্রিং এর আমরা একটি দোলনকালের সমীকরণ জানি, পর্যায়কালের সমীকরণ জানি, অর্থাৎ একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যেখানে ছিল আবার ব্যাক করে সেইখানে আসতে যে সময় লাগে এটাকে বলা হয় দোলনকাল টি। আর সেই দোলনকালের সমীকরণ আমরা জানি 2π√m/k। তাহলে বলতো এই জায়গাতেও একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে কত সময় লাগবে, টি ইজ ইকুয়াল টু 2π√m/k। তাহলে আমরা একটু মানগুলো যদি বসিয়ে দেই, দেখো টি ইজ ইকুয়াল টু 2π থাকবে, এম থাকবে উপরে, বলতো কে থাকবে, বলতো কে এর মান কত, জি রো 4/3, এখানে হবে পাই, এখানে হবে এম। এই এম কিন্তু কেটে যাবে। এই 2πটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে 4π² লেখা যাবে ভেতরে লিখলে, বর্গমূলের ভিতরে লিখলে, আর এই 3টা উপরে চলে যাবে, তাহলে 3, আর নিচে থাকবে জি রো এবং পাই থাকবে। ওকে, এবারে দেখো ও আরেকটা 4 ছিল, নিচে থাকবে 4, এই 4 কেটে যাবে, একটা পাই কেটে যাবে, তাহলে এখানে থাকবে টি ইজ ইকুয়াল টু √ উপরে থাকবে হচ্ছে 3π, আর নিচে থাকবে জি
রো, এটি থাকবে। আমরা এই জায়গায় একটু মানগুলো বসিয়ে দেব। এর মান কত? 3.1416। বলো তো এবারে এই জি এর মান কত? জি এর মান আমরা জানি 6.67 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর রো পৃথিবীর গড় ঘনত্ব আমরা জানি এই মানটাও 5.5 10⁻³ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটি পাবো 5067 সেকেন্ড। এই সেকেন্ডকে যদি আমরা মিনিট করি তাহলে আমরা পাবো হচ্ছে 84.4 মিনিট। অর্থাৎ 84.4 মিনিটে তুমি একবার ঢাকা থেকে চিলি, আবার চিলি থেকে ঢাকায় ব্যাক করে ফিরে আসবা 84.4 মিনিটে। তাহলে শুধু ঢাকা থেকে চিলিতে যাওয়ার সময় কত হবে? এর অর্ধেক। তার মানে ঢাকা থেকে চিলিতে যাওয়ার সময় হবে এর অর্ধেক, 42.2 মিনিট। তার মানে আমরা যদি ঢাকা থেকে আমেরিকা তথা চিলিতে যদি যেতে চাই, শুধু যদি যেতে চাই, তাহলে 42.2 মিনিট সময় লাগবে। যেখানে প্লেনে করে যেতে লাগে 20 ঘন্টা 22 ঘন্টা, সেখানে যদি পৃথিবীর কেন্দ্র দিয়ে সুড়ঙ্গ করে তুমি ঝাঁপ দাও, মানে লাফিয়ে পড়ো, তাহলে তুমি 42 মিনিটেই কিন্তু তুমি এই রকম আমেরিকা মহাদেশে পৌঁছে যাবে। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? না, এটা জাস্ট কাল্পনিক।